কার কি লাগবে, কোন উপজাতির হাসপাতাল লাগবে, কোন উপজাতির মন্দির করে দিতে হবে, কোন উপজাতির চার্জ করে দেবে, আমাদের টাকায় করে দেবো। সরকার দিবে। যতগুলো মন্দির লাগে আমাদের টাকায় করে দেবো। ঠিক। যতগুলো বৌদ্ধদের প্যাগোডা লাগবে আমরা করে দেবো, আমাদের টাকায় করে দেবো। যতগুলো খ্রিস্টানদের চার্চ লাগে আমার টাকায় করে দেবো। ওর বাইবেল বাংলা ভাষায় ছাপায় আমি ওর ঘরে ঘরে পৌঁছায় দেবো। ওর গীতা ও রামায়ণ বাংলা ভাষায় আমার করের টাকায় ছাপায় ওর ঘরে ঘরে পড়ায় দিব। ওর সংস্কৃত ভাষা শেখানোর স্কুল করব, সব করব। আমরা কোন দেশ থেকে আইসা এই দেশ দখল করছি? আমার বাপ দাদা তো এখানে 1000 বছর ধরে থাকে, 10,000 বছরের উপরে আমার হিস্ট্রি আছে এখানে। ঠিক। তো আমি কিভাবে মানে আদিবাসীর আলোচনাতে আমি প্রাসঙ্গিক? আমি তো অন্য কোনো দেশ থেকে আসি নাই। এই বদ্বীপের আদিবাসী তো আমরা, এই আমাদের মতো মানুষগুলো, এই রাখাইনের মানুষ, এই পশ্চিম বাংলার মানুষ, আমরা তো এই বদ্বীপের অঞ্চলের আদিবাসী। কলকাতা নিয়ে যাওয়ার গল্প বলছে না, দেখছেন না যে কলকাতা নিয়ে যাবে? কেন বলছে না? কারণ জানে যে ওইখানে আমার 1,500 একরের এক্সক্লুসিভ জোন আছে। ওখানে কি ভারত ব্যবসা করে? ও ফকিরের জাতি, ও ব্যবসা করে এখানে। ওইখানে গোয়েন্দা সংস্থা তৈরি করেছে, ওইখানে নেভাল বেস তৈরি করছে। সেখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে। রামপালে কি ভারত বিদ্যুৎ উৎপাদন করতে আসছে সুন্দরবনে? পাকিস্তান রাষ্ট্র থেকে আলাদা হচ্ছি, সেখানে যেহেতু একটা অজুহাত নামা ছিল শুরুর অংশে, ওয়ারাজ দিয়ে বারবার বলা হচ্ছে যেহেতু পাকিস্তান রাষ্ট্র তার কৃত ওয়াদা পালন করে নাই, যেহেতু পাকিস্তান রাষ্ট্র পূর্বের সাথে বৈষম্য করেছে, যেহেতু পাকিস্তান রাষ্ট্র পূর্ব এবং পশ্চিমের ভিতরে সমতা তৈরি করতে পারে নাই, এরকম অনেকগুলো কারণ যেহেতু অজুহাত নামা ছিল। অজুহাত নামার মধ্যে বৈষম্যের কথাটা বারবার এসছে। এবং 2024-এর গণ অভ্যুত্থানে রাষ্ট্র যে আসলে বৈষম্যহীনতার কথা বলে একটা বৈষম্যের শৃঙ্খলে আমাদেরকে আবদ্ধ করেছে গত 53 বছরে, সেটা আবার রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়েছে। এত বৈষম্যের ধুলাবালি জমে গেছে রাজনীতি এবং রাষ্ট্রের জাতির পরতে পরতে, ইটের পাথরের মধ্যে। সেই বৈষম্যগুলো রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়েছে। এটা অন্য কোনো জিনিস নাই পৃথিবীর ইতিহাসে। একটা জাতির যখন শৃঙ্খলাবদ্ধ হয়, জাতির দেয়ালে দেয়ালে যখন ময়লা জমে যায়, ওই ময়লা পানি দিয়ে পরিষ্কার করা যায় না, ওটা রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়, লড়াই দিয়ে পরিষ্কার করতে হয়, জীবন দিয়ে পরিষ্কার করতে হয়। এবং 24-এ আমাদের 1700 শহীদ সেটা জীবন দিয়ে আবার পরিষ্কার করেছে, বলে দিয়েছে, সবাইকে মনে করে দিয়েছে যে তোমরা আসলে কেমন রাষ্ট্র চেয়েছিলে সেটা তোমরা আসলে ভুলে গেছো। তোমরা আসলে শেখ পরিবারের রাষ্ট্র চাও নাই, তোমরা এক পরিবারের নমরুদি ফেরাউনি শাসন ব্যবস্থা চাও নাই। তো সেই চাওয়া পাওয়ার জায়গা থেকে আজকে যে রাষ্ট্র আমরা চেয়েছিলাম, যেটা পেয়েছি, যেটা আবার রক্ত দিয়ে শুদ্ধ করতে হয়েছে, সেই রাষ্ট্রের আকাঙ্ক্ষার সাথেই 1997 সালের চুক্তিটা যায় না। এটা সিম্পলি পসিবল না। যে আপনি বলছেন আপনি একটা বৈষম্যহীন রাষ্ট্র করবেন, সমাজ করবেন, এর মানে কি তাই যে আমার যে পার্বত্য চট্টগ্রামে আরো 17টা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে আমি তার প্রতি বৈষম্য করব? এটা কি কেউ দাবি করছে? কেউ করছে না। কিন্তু এটা কেউ দাবি করছে না যে আমার রাষ্ট্রে 71-72টা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছেন, তার ভাষা, তার সংস্কৃতি, তার ধর্ম, তার জীবন আচরণ, তার বেঁচে থাকার স্বরূপ, তার কাপড়, পোশাক, খাবার, সবকিছুর অধিকারকে আমরা মান্য করি এবং সেটা সংবিধান দ্বারা কনফার্ম করতে হবে, কনফার্ম করা আছে, রাষ্ট্রকে নিশ্চয় করতে হবে। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। তাহলে রাজনীতিটা কোথায়? এখানে ঝামেলাটা কোথায়? ঝামেলা হচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্র যখন রাষ্ট্র হয়ে গড়ে ওঠে, রাষ্ট্রের নিজস্ব সীমানা তৈরি করতে হয়। রাষ্ট্র অনেক উদার, রাষ্ট্র অনেক মহান, রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে রাষ্ট্র সীমান্ত পাহারা দেয় কেন? আমার রাষ্ট্র যদি এত মহান হয়, আমার রাষ্ট্রের সীমানা প্যাট্রোল করতে হয় না? প্রত্যেক রাষ্ট্র করে না? কেন করে? যে যে রাষ্ট্রগুলো মানবাধিকারের কথা বলে সে কি রাষ্ট্রকে ওপেন করে দেয়? আমেরিকার প্রেসিডেন্ট দেখলেন যে ট্রাম্প নির্বাচিত হয়ে এসছে, আগের টার্মেও তার ওয়াদা ছিল যে সাউদার্ন বর্ডারে, মেক্সিকান বর্ডারে সে ওয়াল তৈরি করবে, দেয়াল তৈরি করবে, যেন হাজার হাজার লক্ষ লক্ষ দক্ষিণ আমেরিকা এবং সারা দুনিয়ার অবৈধ যারা প্রবাসী হতে চায়, ওখানে যেতে চায়, সেই ধরনের মাইগ্রেন্টরা যেন যেতে না পারে। তাহলে আমেরিকা সারা দুনিয়াতে গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, দেশের ভিতরে তার এই ধারা আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু সে রাষ্ট্রে মানুষকে ঢুকতে দেয় না কেন? এটা কি লঙ্ঘন করছে? সেরকম কোনো কিছু ঢুকতে দেয় না, কারণ রাষ্ট্র কিছু কিছু অধিকারকে অধিকার মনে করে না। এটা হচ্ছে রাষ্ট্রের সীমাবদ্ধতা। রাষ্ট্র তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে কোনো অধিকারকে স্বীকার করে না। অতএব রাষ্ট্রের সুপ্রিম সীমান্ত হচ্ছে
তার স্বাধীনতা, তার সার্বভৌমত্ব, তার সীমান্ত। এই কারণেই প্রত্যেক রাষ্ট্র তার সীমান্ত যদি ক্রস করতে চায় তাকে সে গুলি করে মারে, আহত করে, গ্রেফতার করে, বিচার করে, দেশে ফেরত পাঠায় দেয়, জেলে পাঠায়। কেন করে? এত এত অধিকারের কথা বলবার পরে কারণ রাষ্ট্র ওই অধিকারটা স্বীকার করে না। অতএব বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে যদি কেউ এই রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেবার চেষ্টা করে, বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে সকল অধিকার দেবার লড়াই যেমন আমি করব, ওই অধিকারের বিপক্ষে আমি দাঁড়াবো, কারণ সে আমার রাষ্ট্র সত্তাকে চ্যালেঞ্জ করছে। আমার ঘর যদি ভেঙে দেয়, আমি তো ঝড় থেকে বাঁচার জন্য ঘর বানিয়েছি, অতএব আমি এমন কোনো মেহমান এই ঘরে আশ্রয় দেব না যে এই ঘরটা কুড়াল দিয়ে ভেঙে দেবে। ওই মেহমান ওয়েলকাম না আমার ঘরে। অতএব এই রাষ্ট্রসত্তার এই লিমিটেশনের জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে যে যখনই নিরাপত্তার প্রশ্ন এবং মানবাধিকারের আলোচনাটা আসে, তখন আমার রাষ্ট্রসত্তার সফরেনিটির প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন আসতে হবে। এটাকে বাদ দিয়ে এটা হইতে পারবে না। এরপরে দেখেন যে আদিবাসী যে নাটক আমরা দেখেছি, আদিবাসী শব্দটা এসছে কোত্থেকে? এটার গোড়া শব্দ বোঝার চেষ্টা করেছি। কয়েকশো বছর আগে এই শব্দ ছিল না। এই এরকম কোনো শব্দই বাংলা অথবা ইংরেজি ভাষায় ছিল না। শব্দটা আসলো কোথেকে? আসছে হচ্ছে যখন ইউরোপিয়ানরা প্রচন্ড ক্ষুধাতাড়িত, অভাবে, অনটনে, দুর্ভিক্ষে নিজের দেশগুলোতে আপনার মানে মারা যাচ্ছে, দুর্ভিক্ষ পীড়িত হচ্ছে, তখন তাদের বিশাল অংশ সারা পৃথিবীতে চোর ডাকাত আকারে ছড়ায় পড়ছে। না হইলে আপনার এই ইউরোপ থেকে গিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কেউ আমেরিকা দখল করতে যায়, ওখানে গিয়ে চাষবাস করে, জানা নাই, শোনা নাই, পরিবেশ নাই, ভাষা নাই, আমি কেন ওখানে যাব? এবং শুধু চাষবাস করতে যায় নাই, সে যেতে যেতে একসময় দেশগুলো দখল করে ফেলছে। কি বিশাল সাইজের দেশ চিন্তা করেন, তাকে কত বুদ্ধিমত্তা করে এটা দখল করতে হয়েছে। শুধু এই মাস না, দক্ষিণ আমেরিকা পুরোটা দখল করেছে। স্প্যানিশরা, পর্তুগিজরা গেছে ওখানে। পর্তুগিজরা গিয়ে পুরো সাউথ আমেরিকা দখল করে ফেলেছে ব্রাজিল ছাড়া। স্প্যানিশরা পর্তুগিজরা দখল করছে বলে ব্রাজিল। এবং দেখেন আজকে দক্ষিণ আমেরিকার নেতাদের দিকে যদি তাকান, রাজনৈতিক দলের নেতাদেরকে দেখবেন, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এগুলো সব সাদা। আপনি ব্রাজিলই দেখবেন, দুই পক্ষে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টাররা দেখবেন সব সাদা, শ্বেতাঙ্গ। অথচ ওখানকার অধিকাংশ মানুষ হচ্ছে কালো, অথবা আমাদের মতো দেখতে পাহাড়ি জনগোষ্ঠী এবং কৃষ্ণাঙ্গ। অধিকাংশ লোক হচ্ছে কৃষ্ণাঙ্গ। তাহলে তারা ক্ষমতায় নাই কেন? তাহলে এই যে পুরো রাষ্ট্র তারা দখল করে নিল, এবং ইউরোপিয়ানরা করেছে। ব্রিটেনে এক সময় যারা খুবই মানে বড় আকারের ক্রিমিনাল ছিল, এদেরকে তারা নির্বাসনে পাঠাতে হচ্ছে অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে। এবং এই চোর বাটপাররা ওখানে জমা হইতে 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 এত বড় হয়েছে, কলোনি হয়ে গেছে, নিজের পরে রাষ্ট্র বানায় ফেলছে, এলাকার মানুষকে মেরে ধরে। তাহলে ইন্ডিজেনাসের প্রশ্ন কেন আসছে? আসছে কারণ হচ্ছে আমি কোনোদিনই ওই এলাকায় ছিলাম না। আমার গায়ের রং, আমার ভাষা, আমার কানেকশন, আমার খাদ্য, আমার চলাফেরা কোনো কিছুর সাথে ওই অঞ্চলের কোনো মিল ছিল না। যেহেতু ইউরোপিয়ানরা গিয়ে আমেরিকাতে রেড ইন্ডিয়ানদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করে ফেলেছে শত শত বছর ধরে, এই বেঁচে থাকা রেড ইন্ডিয়ানরা এই তর্কটা তুলেছে যে আসলে এই অঞ্চলের মালিক তো আমি। কলম্বাস ডে পালন করা হয় বিভিন্ন দেশে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, বিভিন্ন দেশে। কেন পালন করা হয়? সাদা মানুষরা প্রথম এই দেশে আসছে। অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে আছে, কেন পালন করে তারা? এবং আমেরিকাতে যে কলম্বাস ডে পালন করে, আমেরিকানরা সাদারা কেন পালন করে? কারণ সে কলম্বাসকে দেখে যে আমাদের এই সাদা ইউরোপিয়ানদের দেশ দখলের নায়ক তিনি। লর্ড ক্লাইভের যেভাবে আমরা বাটপার আকারে দেখি, ব্রিটিশরা তাকে তো খুব নায়ক মনে করে। এই লর্ড ক্লাইভ একটা মানুষ গিয়ে দুই চারটা কয়েকশো সোলজার নিয়ে একটা সাবকন্টিনেন্ট দখল করে ফেলছে। তাহলে কলম্বাস ডে কিন্তু ওখানকার রেড ইন্ডিয়ান যারা আদিবাসী আছেন তারা পালন করেন না। তারা এটাকে পালন করেন কালো দিবস হিসেবে, ব্ল্যাক ডে হিসেবে পালন করেন। কেন করেন? কারণ সে মনে করে ওরা অন্য জায়গা থেকে আসছে, ওরা এই কন্টিনেন্টেই ছিল না। ওরা হচ্ছে এই জাতিটা দখল করছে, এই এলাকাটা অস্ট্রেলিয়া দখল করেছে। কেউ দখল করেছে? ওখানকার অ্যাবরিজিনদেরকে হত্যা করে লাখে লাখে কোটিতে করে নিশ্চিহ্ন করে দিয়েছে। এবং দেখবেন সেই মানুষগুলো এখন আপনার প্যাসিফিকের বিভিন্ন আইল্যান্ডে থাকে। ওদের চেহারা দেখলে বুঝবেন ওরা এখানকার নেটিভ। অস্ট্রেলিয়ার ফিগার চেহারা আর কি দেখবেন, খুবই নাক টাক, গাল টাল, বোচা টোচা, কালো কৃষ্ণাঙ্গ টাইপের চেহারা। নিউজিল্যান্ডে মাওরি জনগোষ্ঠীকে নাই করে দিয়েছে এই সাদারা ওখানে গিয়ে। ওখানকার যারা আদিবাসী ছিল মানে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে একদম নির্বিচারে
নাই করে দিয়েছে, নাই করে দিয়ে তারা সাদা মানুষের রাষ্ট্র তৈরি করেছে। এই কনটেক্সটে আলোচনা হয়েছে কে আদিবাসী আর কে ওই এলাকার বাসিন্দা। আমরা বাঙালিরা কোন দেশ থেকে এসে দেশ দখল করেছি? এনজিও ওয়ালা, মানবাধিকার কর্মী, ব্যবসায়ী, হিল ট্র্যাক্স নিয়ে যারা টাকা পয়সা কামান, বিদেশে যান, দয়া করে প্রশ্নের উত্তর দিবেন। আমরা কোন দেশ থেকে এসে এই দেশ দখল করছি? আমার বাপ দাদা তো এখানে 1000 বছর ধরে থাকে, 10,000 বছরের উপরে আমার হিস্ট্রি আছে এখানে। ঠিক। তো আমি কি মনে মানে আদিবাসীর আলোচনাতে আমি প্রাসঙ্গিক? আমি তো অন্য কোনো দেশ থেকে আসি নাই। এই বদ্বীপের আদিবাসী তো আমরা, এই আমাদের মতো মানুষগুলো, এই রাখাইনের মানুষ, এই পশ্চিম বাংলার মানুষ, আমরা তো এই বদ্বীপের অঞ্চলের আদিবাসী। এরা যারা আসছে এরা তো 250 বছর, 300 বছর, 400 বছর আগে আসছে, রেফিউজি। এদের তো কৃতজ্ঞ থাকার কথা যে আমরা রাষ্ট্র আকারে তাকে এখানে পার্মানেন্টলি থাকার সুযোগ দিছি। এটা বলছি না যে আপনি এখনো রেফিউজি, বাট আপনি তো রেফিউজি আকারে আসছেন এখানে, আপনি তো উদ্বাস্তু আকারে এই দেশে আসছেন, আপনি থাকবেন এখানে, অধিকার নিয়ে থাকবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কিভাবে আদিবাসী হন? কি উদ্ভট একটা চিন্তা, মানে উদ্বাস্তু আদিবাসী হয়ে গেছে। কারণ তারা জঙ্গলের ভিতরে থাকে, কারণ তারা পাহাড়ে থাকে। আরে পাহাড়ে তো দেশের অনেক অঞ্চলের মানুষ থাকে, পাহাড়ে থাকলে উদ্বাস্তু হয় নাকি? পাহাড়ে থাকলে আদিবাসী হয় নাকি? রোহিঙ্গারা তো পাহাড় কেটে থাকতেছে এখন। অতএব মানে কি 200 বছর পর রোহিঙ্গারা দাবি করবে তারা হিল ট্র্যাক্সের ওই কক্সবাজারের প্রত্যেকটা পাহাড়ে পাহাড়ে তারা আদিবাসী, তারা এই অঞ্চলকে আলাদা করে দিতে হবে রোহিঙ্গাদেরকে? অতএব আদিবাসী এবং অরিজিনাল জনগোষ্ঠীর যে লড়াই এবং তর্কটা, এইটা বাংলাদেশ রাষ্ট্র সাপেক্ষে যায় না। বাংলাদেশে কোনো আদিবাসী নাই, থাকলে সেটা বাঙালি না। অতএব এই তর্কটা আমাদেরকে সবচেয়ে খুব পরিষ্কার হতে হবে। এই তর্কের বাইরে যা আছে সব হলো বাটপারি আলাপ। এরপরে আপনি এই তর্ক সমাধান হবে, এখন আপনি অধিকার নিয়ে আলোচনা করেন যে এই 72টা জনগোষ্ঠী বাংলাদেশের, অথবা পাহাড়ের 17টা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর ক্ষোভ, বঞ্চনা, চাওয়া না পাওয়া কি আছে, রাষ্ট্র কি করতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আগে আমার সীমান্তের আলোচনা সেটেল হতে হবে। দেশে কোনো আদিবাসী নাই, আমরা আদিবাসী। বাংলাদেশ রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কারো কোনো অধিকার স্বীকার করে না। অতএব 2007 নিয়ে দেখেন আপনার এই যে ইন্ডিজিনাস কমিউনিটি, প্রোটেকশন অফ দ্য ইন্ডিজিনাস কমিউনিটির ব্যাপারে একটা কনভেনশন হয়েছে জাতিসংঘের। 4টা দেশ সাইন করে নাই, অপোজ করেছে জাতিসংঘের সভায়। কারা কারা জানেন? যে আদিবাসীদেরকে স্বীকার করে নেয়া জাতিসংঘের যে কনভেনশন, 4টা দেশ এটা অপোজ করেছে। তার ভিতরে আমেরিকা 1 নম্বর, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। যারা আমাদেরকে এসে বলে যে পার্বত্য চট্টগ্রামের লোকদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে, তাহলে ওরা কেন স্বীকার করতেছে না? কারণ ওরা জানে ওর রাষ্ট্রটা হলো চুরি করা রাষ্ট্র, ওর রাষ্ট্রটা হলো দখল করা রাষ্ট্র, ওর রাষ্ট্রটা হলো ইউরোপ থেকে গিয়ে বিভিন্ন দেশ থেকে কোটি কোটি আদিবাসী জনগোষ্ঠীকে হত্যা করে সে দেশ দখল করেছে, দেশ বানিয়েছে। এই জন্য সেটা সাইন করে নাই, এখনো করে নাই। তাহলে তারা আমার দেশে এসে এখানকার আদিবাসী জনগোষ্ঠীকে, এখানকার ভূমিপুত্রকে বলছে যে তোমরা ওদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দাও। কত বড় অসভ্য প্রস্তাবনা! এবং এইটা আমাদের বাটপার বুদ্ধিজীবী নাগরিক সমাজ আমাদেরকে খাওয়ায়, আমাদের তথাকথিত লো গ্রেডের কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে যেগুলো আমাদের খাওয়ায়, যারা 72 সালের মধ্যে একটা বাটপারি সংবিধান জাতির উপরে চাপাই দিচ্ছে, তারা আমগুলো আদিবাসী আর সেটলার শিখাই দিচ্ছে। ঠিক, সঠিক, সঠিক। তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা নাগরিক অধিকারের পক্ষের মানুষ। সীমান্তের সেটেলমেন্ট সমাধান করে এই রাষ্ট্র আমার। একই সমস্যাটা করেছে এর আগের ছোট ভাই বলছেন যে ফেনী নদীর পানি নিয়ে। এখানে একটা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কাজ ভারত করে, মানে আওয়ামী লীগ করে দিয়ে গেছে। সম্ভবত বীরেশ্বরাইতে, সিদ্দিক ভাই জানেন কিনা, ভারতকে 1000 না যেন 13000 একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন দিয়েছে। 13000 একরের ফেনী নদীর এবং বঙ্গোপসাগরমুখী। বাংলাদেশে প্রায় 100-র মতো এক্সক্লুসিভ জোন আছে, ইকোনমিক অর্থনৈতিক জোন আছে পৃথিবীতে। এটা করে কোন রাষ্ট্রকে এককভাবে দেওয়া হয় না এটা। এবং আপনি কোথায় দিয়েছেন? সেটা দিয়েছেন ফেনী নদীর ওই পারে বঙ্গোপসাগরের মুখে। তাহলে যদি ফেনী নদীর ব্রিজটা ভেঙে গেলে তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগ কিন্তু বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে।
এবং সেটা নিয়ে আজকে ভারতের প্রোপাগান্ডা মেশিন গুলো কথা বলছে, কলকাতা নিয়ে যাওয়ার গল্প বলছে না, দেখছেন না যে কলকাতা নিয়ে যাবে। কেন বলছে তারা? কারণ জানিয়ে তো ওইখানে আমার ১,৫০০ একরের এক্সক্লুসিভ জোন আছে, ওখানে কি ভারত ব্যবসা করে? ও ফকিরের জাতি, ও ব্যবসা করে এখানে? ওইখানে গোয়েন্দা সংস্থা তৈরি করেছে, ওইখানে নেভাল বেস তৈরি করছে, সেখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে। রামপালে কি ভারত বিদ্যুৎ উৎপাদন করতে আসছে সুন্দরবনে? এই ধরনের মানে রাষ্ট্র বিক্রির যে প্রকল্প আওয়ামী ফ্যাসিবাদীরা করে গেছে গত ১৬ বছরে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি মিরেশরাইতে ভারতকে দেয়া এক্সক্লুসিভ জোন বাতিল করবেন, অথবা এটা সকল দেশের জন্য, চায়নাকে, পাকিস্তানকে, রাশিয়াকে, সবাইকে এখানে ব্যবসা করে দিতে হবে এই জোনে। একটা হইতে পারবে না, এক্সক্লুসিভ হইতে পারবে না, কারণ এটা আমার সফরেনিটির সাথে প্রশ্ন। অতএব এইটা না করলে রামপালের বিদ্যুৎ কেন্দ্র একই রকম এই প্রকল্প বাতিল করেন। সুন্দরবন ধ্বংস করে ওখানে বিদ্যুৎ দরকার নাই আমাদের, আমরা অন্ধকারে থাকবো, তারপরে বাংলাদেশ রাষ্ট্র রাখতে হবে। রাষ্ট্র থাকলে এই রাষ্ট্রে আলো জ্বলবেই, কয়লা দিয়ে হোক, গ্যাস দিয়ে হোক, বিদ্যুৎ দিয়ে হোক, আমরা আলো জ্বালাবোই। কিন্তু রাষ্ট্র না থাকলে রামপাল দিয়া বিদ্যুৎ আমার থাকবে না, আমি এটা করতে পারবো না। অতএব সেই যে আমার যে থ্রেট পারসেপশন গুলো আছে, আমার রাষ্ট্র কোথায় কোথায় হুমকির মুখে আছে, সেই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করবার জন্য। পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে আমাদের এখন করণীয় কি? করণীয় একটা জায়গা হচ্ছে, এর আগে আমরা প্রস্তাব করেছি একটা ন্যায় কমিশন করেন। চুক্তিটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে, অথবা আংশিক ধারা যেগুলো অসাংবিধানিক সেগুলো আপনারা ইমিডিয়েটলি বাতিল করেন, বাতিল করে একটা ন্যায় কমিশন করেন, একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন একটা কমিশন করেন। এই কমিশনটা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালি থেকে শুরু করে আরো যে 17টা জাতিগোষ্ঠী আছে সবার বক্তব্য শুনবে, এবং এটা পাবলিকলি শুনতে হবে। সকল জনগোষ্ঠীর দুঃখ কষ্ট আমরা অ্যাড্রেস করতে চাই রাষ্ট্র আকারে। বাঙালি জনগোষ্ঠীর কি দুঃখ কষ্ট আছে, চাকমাদের কি আছে, মারমাদের কি আছে, খাসিয়াদের কি আছে, মরমদের কি আছে, তঞ্জঙ্গাদের কি আছে, সবার দুঃখ কষ্ট আমরা শুনতে চাই। কুকিজিনদের কি কষ্ট আছে, তাদের ডেপ্রাভেশন কি আছে, বঞ্চনা কি আছে, রাষ্ট্র কিভাবে এটাকে অ্যাড্রেস করতে পারে, এইটা এই ন্যায় কমিশনের মাধ্যমে আমরা দেখতে চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সকল জাতিগোষ্ঠীকে নিয়ে আপনারা এই কমিশন করেন, এবং পার্বত্য চট্টগ্রামের যে এই দেশ বিরোধী চুক্তি হয়েছে এটার দেশ বিরোধী অংশগুলো বাতিল করেন, বাতিল করে এই কমিশনের মধ্য দিয়ে এর পরবর্তী পদক্ষেপ আমরা কি নেব সবাই মিলে এই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখবার জন্য, সেটা আমাদেরকে নিতে হবে। এরপরে দেখেন হচ্ছে যে প্রচুর মিশনারি কাজ আছে পার্বত্য চট্টগ্রামে, বিদেশি এনজিও কাজ করে। কয় টাকার কাজ করে ওরা সারা বছর? কয়েক হাজার কোটি টাকা, 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা। যে রাষ্ট্র $16 বিলিয়ন প্রতি বছর শুধু লুটপাটের জন্য আলাদা করে রাখতে পারে, সেই রাষ্ট্র কয়েক বিলিয়ন ডলার পার্বত্য চট্টগ্রামে খরচ করতে পারবে না? পার্বত্য চট্টগ্রামের সকল এনজিও মিশনারি ওয়ার্ক সাসপেন্ড করে দেন। কার কি লাগবে, কোন উপজাতির হাসপাতাল লাগবে, কোন উপজাতির মন্দির করে দিতে হবে, কোন উপজাতির চার্জ করে দেবে, আমাদের টাকায় করে দেবো। সরকার দিবে। যতগুলো মন্দির লাগে আমাদের টাকায় করে দেবো। যতগুলো বৌদ্ধদের প্যাগোডা লাগবে আমরা করে দেবো, আমাদের টাকায় করে দেবো। যতগুলো খ্রিস্টানদের চার্চ লাগে আমার টাকায় করে দেবো। ওর বাইবেল বাংলা ভাষায় ছাপায় আমি ওর ঘরে ঘরে পৌঁছায় দেবো। ওর গীতা ও রামায়ণ বাংলা ভাষায় আমার করের টাকায় ছাপায় ওর ঘরে ঘরে পড়ায় দিব। ওর সংস্কৃত ভাষা শেখানোর স্কুল করব, সব করব আমরা, কিন্তু সেটা আমার টাকা দিতে হবে। যারা এত পরিমাণ লুটপাটের টাকা ব্যাংকে রাখতে পারে, স্পেয়ার টাকা আছে, তুমি বুঝে দেখেন আমার কি পরিমাণ টাকা আছে। ওই ফকির মিসকিনে কয়েকশো মিলিয়ন ডলার আমার বিদেশি থেকে দরকার নাই, দিলেও সরকারের ফান্ড থাকবে ঢাকাতে, পার্বত্য চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফান্ড থাকবে, যাদের যাদের দয়া মায়া উচ্চা করে যেতেছে ওই ফান্ডে জমা দেন। আপনাদেরকে ইনভলভ করে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করবো, কোনো সমস্যা নাই। আপনারা জবাবদিহিতা নেন। দুনিয়াতে আছে না, আমরা জায়গার ফান্ড নিয়ে কাজ করি না, ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড নিয়ে কাজ করি না, আইএমএফ এর ফান্ড নিয়ে কাজ করি না। আইএমএফ আইসাতে কাজটা রাস্তাটা করে দেওয়া যায় না, তো আইএমএফ এর ফান্ড দিবেন, আপনি চুক্তি করবেন, আপনি অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রজেক্ট প্রোফাইল সব রেডি করবেন, কাজ আমরা করব। রাষ্ট্রের গুপ্তচর বিদায় করতে হবে বাংলাদেশ থেকে। সেই জায়গাতে আমাদের সিকিউরিটি সভরেন্টিকে সামনে রেখে আমাদের এই দাবিগুলো যদি আপনি সিভিল ওয়েতে অ্যাড্রেস করেন, আমরা বিশ্বাস করছি যে এই সমস্যার সমাধান করা সম্ভব। বৈষম্যের মধ্য দিয়ে
বাংলাদেশে থেকে বাংলাদেশের শত্রু রাষ্ট্রের স্বার্থ আদায় করবার অথবা স্বার্থ রক্ষা করবার কোন চুক্তি করে লাভ দিন শেষে হয় নাই। আগে একটা সন্ত্রাসী সংগঠন ছিল, এখন 7টা সন্ত্রাসী সংগঠন হয়েছে। আগে হয়তো 2 বস্তা অস্ত্র ছিল, এখন 2000 বস্তা অস্ত্র তৈরি হয়েছে। আগে 500 কোটি টাকা চুরি হইতো, চাঁদাবাজি হইতো, এখন 5000 কোটি টাকার চাঁদাবাজি প্রকল্প তৈরি হয়েছে। এই বাস্তবতা পরিবর্তন করতে হবে। এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি, আহ্বান করছি, দাবি করছি যে আপনারা এই যে পার্বত্য নাগরিক সমাজ যারা আছেন ওনাদের সাথে বসেন, ওনাদের বঞ্চনার কথা শোনেন, বাকিদেরটা শোনেন। আমরা বলছি না খালি ওনাদেরটা শোনেন, সবারটা শোনেন। সবারটা শুনি না, রাষ্ট্র সাপেক্ষে যার যেটা পাওনা তাকে সেটা বুঝায় দেন, বৈষম্যের ভিত্তিতে না, ইনসাফের ভিত্তিতে। এটাই হচ্ছে আমাদের দাবি, এটাই হচ্ছে ন্যায় কমিশনের মাধ্যমে আমরা অর্জন করতে চাই।